আচ্ছা দেখো, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন নিউক্লিয়াস এনএমআর বর্ণালী দেওয়ার শর্ত, মানে কোন নিউক্লিয়াস এনএমআর বর্ণালী দিবে কোনটা দিবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় এভাবে আসে যে শর্তগুলো লিখো, এবং অন্যভাবেও আসে যে ধরো অন এইচ এইটা এনএমআর বর্ণালী দেবে কি দেবে না। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হয়। তাহলে এই টাইপের যেহেতু কোশ্চেন আসে, তো এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু ডিটেলস ভাবে জানতে হবে। এখানে তোমাদের বইতে অনেক কিছু একটু জটিলভাবে লেখা, এবং কনসেপ্টগুলো দেখা যায় যে এটা অতটা ক্লিয়ার না, আর অতভাবে মানে কিভাবে জিনিসটা হইলো এই জিনিসগুলো অত বিস্তারিত তার আলোচনা করে নাই। আচ্ছা, দেখা যায় যে এখানে আমি একটা উদাহরণ দিই, যে ধরো এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এখানে আই ইকুয়াল টু কেন জিরো হইলো, আই ইকুয়াল টু হাফ কেন হইলো, আই ইকুয়াল টু এই মানগুলো কিভাবে আসলো আসলে, এই জিনিসগুলো আসলে বইতে তেমন কোনো, আমি দেখলাম যে তেমন কোনো ডিটেলস ধারণা নেই। তারা এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে কিছু তথ্য ছড়াই ছিটাই দিছে, জাস্ট এখানে একটা ছক দিয়ে দিছিল, এই এই ছকটা তোমাদের বইতে আছে। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে আসলে বইয়ের ছকে মূলত ওই তাদের অনুসারে এটা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু প্রোটন এবং নিউট্রন দিয়ে তোমাদেরকে শিখাইছিলাম, সেই অনুযায়ী আর কি করলে জিনিসটা সহজ হয় আর কি। সেই জন্য আজকে বইয়ের ছকটা এবং আমার যে আমি যেটা বলছিলাম যে প্রোটন এবং নিউটন, এই দুইটা ছককে কম্বিনেশন করে তোমাদেরকে আমি আজকে দেখাবো। ঠিক আছে, যাতে তোমরা এই জিনিসগুলো নিয়ে আর কোনো কনফিউশন না হও, কারণ এনএমআর এর যেহেতু একদম বেসিক লেভেলে আমরা আছি, যে জিনিসগুলো কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ এইটা আমরা বের করবো আজকের ক্লাস হওয়ার পরে, তোমরা এগুলা খুব সহজে বের করতে পারবা। এর আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আমি। তাহলে আজকের ক্লাসগুলোর পরে যখন আমরা ডিটেলসে চলে যাব, বা এনএমআর স্পেকট্রা আঁকতে হবে আমাদের, বা আরও কিছু এখানে টপিকস আছে জটিল, এখানে সবগুলো আমার নোট করা আছে, এখানে লেখা আছে সবই আমার খাতায় খুব সহজভাবে। এগুলো থেকে আমি তোমাদের দেখাবো, এবং সাথে যত কিছু ইনক্লুড করার দরকার হয় সেগুলো আমি তোমাদেরকে বিভিন্ন সোর্স বা বিভিন্ন মাধ্যম দিয়ে তোমাদেরকে এখানে সাহায্য করব। আচ্ছা, তাহলে আগে আমরা আজকে ছকটা একটু দেখে আসি। আমি যে ছকটা তোমাদের জন্য এখানে রেডি করছি দেখো, তাহলে এই ছকটা একটু খেয়াল করো। এই ছকটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর ছকটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আগে তো আমরা পারমাণবিক ভর, প্রোটন, নিউটন এগুলো তো আমরা সবাই জানি। তাহলে যখন তোমাকে কোনো কিছু অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এইটা যখন তোমাকে বের করতে বলবে, তখন তোমার এই জিনিসগুলো ভর, তো তোমার ভর এবং প্রোটন সংখ্যা তোমার দেওয়াই থাকবে, কারণ প্রোটন সংখ্যা দেওয়া না থাকলেও তোমার ভরটা দেওয়া থাকে। প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে 1H এরকম লেখা থাকে, বা 12C মানে কার্বন এরকম লেখা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে ভরটা আমরা অলরেডি জেনে যাচ্ছি, কারণ ভরটা না দেওয়া থাকলে অনেক এটা মানে বের করা কষ্টকর, কারণ দেখা যায় কার্বনের তো আইসোটোপ কয়েকটা আছে। এখন কোনটা সে বের করতে বললো সেটা ইনডিরেক্টলি তোমার এরকম বলবে না, তোমাকে যে কোনো একটার কথা বা দুইটার কথা বলবে, ধরো কার্বন 12 বা কার্বন 13 এরকম বলবে। এখন তোমার কোশ্চেন হলো যে কার্বন 12 এনএমআর সক্রিয় কিনা ব্যাখ্যা করো, কোশ্চেনটা এরকম হয় তোমাদের। অথবা এনএমআর কোন নিউক্লিয়াস এনএমআর সক্রিয় হবে সেটা আলোচনা করো। তাহলে ওই আলোচনা করতে গেলে তোমাকে এই ছকটা তোমার পরীক্ষা দিলে জিনিসটা আরো সুন্দর হবে আর কি। তাহলে আগে আমাদের ছকটা বুঝতে হবে, কেন জিনিসগুলো স্পিন নাম্বার কেন জিরো হলো, কেন এটা হলো, এগুলো আমি দেখাবো আজকে। আর কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ইনঅ্যাক্টিভ হবে এগুলো আমরা শিখবো। তাহলে দেখো, আমি একটু আগে ইভেন ইভেন এই যে জোর 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 কেন এটা হইলো, এখানে দেখো একটা এক্সাম্পল আমরা দেখি কার্বন 12। তাহলে এটার দেখো পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর 12, প্রোটন সংখ্যা এখানে কত আছে 6, তাহলে এখানে এটাও জোর এটাও জোর। আর নিউট্রন সংখ্যা আমরা 12 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে নিউট্রন পাবো, এটাও তোমার জোর। যদি কোনো পরমাণুর বা পরমাণুর আমরা এখানে এনএমআরটা মূলত নিউক্লিয়াসের ক্ষেত্রে, নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে। তাহলে যদি কোনো পরমাণুর যদি তাদের পারমাণবিক সংখ্যা, যাই হোক প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভর এবং নিউট্রন তিনটাই যদি জোর হয়, তখন এইটার স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে তোমার 0। এইটা মনে রাখতে হবে। তাহলে যদি 0 হয়ে যায়, 0 হলেই কেবল একমাত্র তোমার ইনএক্টিভ। এইটা হলো তোমার সহজে মনে রাখার টেকনিকটা। আমি এটা কেন হইলো কেন হইলো না এগুলো আমি তোমাদেরকে আলোচনা করতেছি। তাহলে আপাতত একেবারে সহজ ভাষায়, যদি 0 হয়ে যায় মানে সবগুলো যদি জোর হয়, তাহলে তার স্পিন কোয়ান্টাম হবে 0। তাহলে যদি 0 হয় সেক্ষেত্রে এটা কি হবে, তোমার এনএমআর ইনএক্টিভ হবে। এবং এছাড়া বাকি যে কম্বিনেশনগুলো আছে, ধরো বিজোড় বিজোড় জোর, বিজোড় জোর বিজোড়, জোর বিজোড় বিজোড়, বাকি যে কম্বিনেশনগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই তোমার এনএমআর অ্যাক্টিভ হবে। তাহলে এটা তুমি কোশ্চেন দেখলেই খুব সহজে এটাই বের করতে, আগেই বের করে ফেলতে পারবা যে এটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তারপর আমাদের বিস্তারিত ধাপে যেতে হবে, যে কেন এটা অ্যাক্টিভ কেন এটা ইনঅ্যাক্টিভ, শর্তগুলো লিখতে হবে, তারপর এটা আমাদেরকে অ্যান্সার করতে হবে বিস্তারিত।
আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে সবগুলো যদি জোড় থাকে, এর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি জোড় থাকে তখন এটি ইলেকট্রিক, এবং বাকি যে যতগুলো টার্ম আছে সবগুলোর ক্ষেত্রে ওরা অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে আরো একটা, এখন অনেকে বলতে পারো যে ভাই এই ছক কিভাবে আঁকবো, এত বড় ছক। এখন তোমাদের বইতে কম্বিনেশনটা দেওয়া আছে পারমাণবিক ভর এবং এই যে প্রোটনের। আমি তোমাদের বইয়ের ছকটা একটু আবার একটু দেখাই। এই যে দেখো, পারমাণবিক সংখ্যা এটি তো প্রোটন সংখ্যা, আর তোমার এই যে ভর সংখ্যা তোমাদের বইতে এই ছকটা দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমাদের এই তথ্যগুলো জানতে হলে আমাদের অবশ্যই এই যে নিউটনের তথ্যটা লাগবে, যে নিউটনটা তার নিউটন সংখ্যাটা কিরকম, সে জোড় নাকি বিজোড়, এইটা লাগবে। এই জন্য বের করার পদ্ধতির জন্য তোমার এই দুইটা আমাদের লাগবে। এই জন্য অনেক বইতে এই দুইটা, আবার অনেক জায়গায় এই দুইটা দেওয়া। এই জন্য আমি এই চেষ্টা করছি যে তিনটে একসাথে কম্বিনেশন করে তোমাদের দেখানোর জন্য, যাতে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে তোমার লেখার ক্ষেত্রে ধরো আগে প্রোটন নিউটনটা লাগবে, ধরো জোড় জোড়, বিজোড় জোড়, জোড় বিজোড়। প্রথমে জোড় জোড় লেখলা, তারপর বিজোড় জোড় লেখলা, তারপর জোড় বিজোড় লেখলা, আর শেষের দুইটা বিজোড় বিজোড়। ঠিক আছে, এই তাহলে এই হলো প্রোটন নিউটনের ক্ষেত্রে সহজ। তাহলে শুধুমাত্র জোড় জোড় হইলে জিরো, আর বাকি বিজোড় জোড়, জোড় বিজোড়, বিজোড় বিজোড় যাই থাকুক সবগুলোর ক্ষেত্রেই তোমার কি হবে, এনএমআর অ্যাক্টিভ হবে বা এনএমআর সক্রিয় হবে। ঠিক আছে, তাহলে এই খুব সহজভাবে মনে রাখা। এখন তুমি চাইলে বইয়ের মতো দিতে পারো যে ভরটা এবং প্রোটনটা দেখাইলো, তাও তোমার হবে। এখানে একটা জোড়, একটা জোড়, একটা বিজোড়, একটা বিজোড়, তারপর এখানে একটা বিজোড় জোড়, জোড় বিজোড়। তাহলে এই জন্য তোমরা যাতে কনফিউশন না হও, যে বইয়ের এভাবে দেওয়া, আবার অন্য এক জায়গায় দেখবা যে তোমরা একটু রিসার্চ করলে বা অন্য অন্য ওয়েবসাইটে তোমার বাইরের তোমার বইগুলোতে, ইংরেজি মিডিয়ামের যে বইগুলো আছে সেগুলোতে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার, আমি দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার তারা নিউট্রন এবং তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নিয়ে তারা সমাধান করছে। কারণ ভর সংখ্যার তেমন কোনো এখানে মানে গুরুত্ব বহন করে না। এর কারণ হলো তোমার, যেহেতু আমাদের জিনিসটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি, এনএমআর মানে এখানে নিউক্লিয়াস নিয়ে আমরা কথা বলতেছি, সেই জন্য নিউক্লিয়াসের ভিতরে স্পিন কিরকম হবে সেইটা ডিপেন্ড করে মূলত এর প্রোটন এবং নিউট্রন সংখ্যার উপর। ঠিক আছে, এই জন্য যদি পারো তোমরা তিনটাই দিয়ে আসবা পরীক্ষায়। আর যদি অনেকের ক্ষেত্রে তিনটা মনে না থাকলে তোমরা প্রোটন আর নিউট্রনটা চাইলে দিতে পারো। আর প্রোটন নিউট্রনটা দিলে তুমি এই এক্সাম্পলগুলো যদি একটা দুইটা মনে রাখো, তাহলে ভর দেখে এমনিতে তুমি বুঝতে পারবা যে এইটার ভর, যেহেতু প্রোটন নিউট্রন জোড় জোড়, তাহলে এইটার ভর তো অবশ্যই জোড়। তাহলে এইটার ভর দেখো এখানে বিজোড়, তারপরে এইটার ভর দেখো এখানে বিজোড়, এইটার ভর দেখো এখানে জোড়। তাহলে ভর দেখে তুমি এমনিতেই মনে, এক্সাম্পল এখান থেকে যে কোনো একটা দুইটা তুমি মনে রাখবা। এখানে আমি যে কয়টা দিচ্ছি এই কয়টাও মনে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা একটু একেবারে একটু বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্সে আসতেছি যে কিভাবে জিনিসগুলো হলো। আমি তোমাদেরকে আগে একটা এখানে চিত্র দেখাই নিচ্ছি, যাতে তোমাদের এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করতে সহজ হয়। আমি একটু জুম আউট করে দিচ্ছি। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করবা। আশা করি একদম বেসিক লেভেল থেকে তোমরা এই জিনিসগুলো শিখতে পারো। এনএমআর ক্লাসগুলোতে আমি একটু মানে টাইম নিয়ে শিখাচ্ছি, যাতে তোমরা জিনিসগুলো একটু ভালোভাবে ধরতে পারো এবং আয়ত্ত করতে পারো। কারণ হুট করে এগুলা একটা এনএমআর পড়েই যে একটা আমরা একেবারে চিত্র আঁকা শিখে যাবে এমন না। এই জিনিসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে তোমার আগাতে হবে। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো ভালো মতো শিখলে তুমি হায়ার লেভেলে যখন স্টাডিজ করতে যাবা, তোমার মাস্টার্স বা অন্যান্য, তখন দেখবো যে এই সেম জিনিসগুলোই আবার আসতেছে। এখন স্কিপ করে গেলে কিন্তু পরবর্তী তোমার এটা সমস্যা হবে আবার। আচ্ছা, অনেকে মুখস্থ করে, আসলে মুখস্থ কিছু না, বুঝতে। আচ্ছা দেখি, তাহলে আমরা একটা মলিকুলের কথা চিন্তা করি। ধরো আমাদের একটা কাছে একটা মলিকুল আছে, ধরো পানি আমার কাছে আছে। তাহলে এর ভিতরে কি থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, আমরা জানি। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থেকে আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে। আর এছাড়া এর বহিস্থ স্তরে নিউক্লিয়াসের চারপাশে তোমার ইলেকট্রনগুলো এরকম তার চারপাশে ঘুরতে থাকে, এটা আমরা সবাই জানি। তারপর ইলেকট্রনের স্পিন জানি আমরা কিরকম, আমরা সবাই জানি ইলেকট্রনের স্পিন হলো একটা প্লাস হাফ, একটা হলো তোমার মাইনাস হাফ। এটা কেন হচ্ছে, কারণ আমরা গত ক্লাসে আমি তোমাদের কনসেপ্ট দিয়েছিলাম যে কোনো বিন্দু চার্জ যদি তার নিজ অক্ষ বরাবর বা নিজ অক্ষ বরাবর সে যদি তার নিজ জায়গা বসে রোটেট করতে থাকে বা ঘুরতে থাকে, তখন এদের ভিতরে একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার কারণে এদের তোমার এরকম, তাহলে তোমার ইলেকট্রনের চার্জ কেন এরকম, মানে এরকম তোমার ঘূর্ণন এরকম প্লাস মাইনাস কেন হয়, কারণ ওদের ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার সাথে সাথে, ধরো একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীতে চুম্বকের মতো ওরা আচরণ করতে শুরু করে। ধরো এন এস, এইটা এস, এইটা এন, এরকম করে বিপরীতমুখী ভাবে ওরা একটা একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা তোমার ঘড়ির কাঁটার বিপরীতে, এভাবে করে তারা তোমার ঘুরতে থাকে। তাহলে চুম্বকের আমরা যেহেতু জানি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পর তোমার একে অপরকে আকর্ষণ করে। ধরো নর্থ সাউথের প্রতি আকর্ষণ করবে, আবার নর্থ সাউথের প্রতি। এখন নর্থ নর্থ যদি একই মুখী থাকতো তখন কিন্তু দেখা যেত এরা বিকর্ষণ সৃষ্টি হয়ে যেত।
ঠিক আছে? এই জন্য আমরা ইলেকট্রনের স্পিনটা এরকম করে লিখি, একটা লিখি এইদিকে আর একটা লিখি এইদিকে, এইদিকে, মানে একটা একটা ঘড়ির কাঁটার দিকে হলে আরেকটা হবে তার উল্টো বিপরীত দিকে। এখন আমি তোমাদেরকে আরো একটা কথা বলছিলাম যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন নিউট্রন থাকে তাদেরও তোমার কি আছে, তাদেরও ম্যাগনেটিক ফিল্ড আছে নিজেদের, এবং তারাও তাদের যে নিজ অক্ষ বরাবর তারা কিন্তু মানে নিউক্লিয়াসটা নিজ অক্ষ বরাবর তারা ঘুরতে পারে। এখন এটা অনেকেই হয়তো তোমাদের বইতে নাই, অনেকেই কনসেপ্টটা জানো না যে প্রোটন এবং নিউট্রন আসলে এদেরও কিন্তু আলাদা চার্জ আছে। প্রোটনের চার্জটা তো আমরা সবাই জানি যে প্রোটনের চার্জটা প্লাস হয়, প্লাস কেন হয় এটা আমি বলতেছি, এবং নিউট্রনের চার্জটা আমরা জানি জিরো হয়। এখন জিরো হওয়া মানে এই না যে নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের তোমার চার্জিত কণা তার ভিতরেও আছে, কিন্তু মূলত এই চার্জিত তিনটা কণার সমষ্টি হলো তোমার জিরো। এই জন্য মূলত নিউট্রনের চার্জটা আলটিমেটলি জিরো থাকে, মূলত এর ভিতরেও তোমার চার্জিত কণা থাকে। তাহলে এখানে প্রোটন এবং নিউট্রন এদেরও তোমার নিজস্ব ঘূর্ণন দিক আছে, কারণ এরাও তোমার একটা চার্জ, তাহলে এটাও তোমার এখানে ঘুরবে। যেহেতু এখানে প্রোটনটাই তোমার মূলত চার্জ যুক্ত, এটা তোমার চার্জ যুক্ত না, এই জন্য প্রোটনের ঘূর্ণনটাকেই মূলত মূল নিউক্লিয়াসের তোমার যে মানে দিকটা তারা এখানে নির্ধারণ করবে। আচ্ছা, তাহলে এখন দেখো যে প্রোটনগুলো আবার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা দ্বারা, এগুলো হলো কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের কিছু এখানে কনসেপ্ট। এগুলা দেখবা যে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের থিওরিগুলোই হলো তারা নিউক্লিয়াসকে ভেঙে ভেঙে বিভিন্ন পার্টিকেলে ভাগ করতে করতে এরকম অনেক তারা ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাইছে, যার ভিতরে একটা হলো তোমার কোয়ার্কস। এই যে কোয়ার্কস দেখো, তাহলে কোয়ার্কসের ভিতরে হলো দুইটা টাইপের আছে, একটা হলো তোমার আপ টাইপ আর একটা হলো তোমার ডাউন টাইপ। তাহলে তোমার এই যে দেখো নিউট্রন প্রোটনের ভিতরে যেরকম যে কোয়ার্কস থাকে তার ভিতরে তোমার দুইটা হলো তোমার আপ কোয়ার্কস আর একটা হলো তোমার ডাউন কোয়ার্কস। আর তোমার নিউট্রনের ভিতরে যে কোয়ার্কস গুলো থাকে সেগুলোর ভিতরে দেখো একটা হলো তোমার আপ, একটা হলো আপ আর দুইটা হলো তোমার এখানে ডাউন কোয়ার্কস। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমি তোমাদের একটু বেসিক শিখাচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের ওই যে স্পিনটা বুঝতে হলে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ কেমিস্ট্রিতে আসলে মুখস্থ করার কিছু নেই তেমন, আমাদেরকে আগে কনসেপ্ট বুঝতে হবে। অনেকেই কনসেপ্ট না বুঝে শুধু মুখস্থ করো, এই জন্য দেখা যায় যে পরীক্ষায় কোশ্চেন একটু ঘুরিয়ে দিলেই বা একটু এলোমেলো করে দিলেই তোমাদের মানে অ্যান্সার করা মানে মুশকিল হয়ে যায়। ঠিক আছে? এই জন্য যদি তোমার কনসেপ্ট ভালো থাকে, তোমার যে কোনো কোশ্চেন, যে কোনো টাইপের কোশ্চেন তুমি পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। তাহলে এই জন্য আমরা বিগত সাল তো পড়তেছি, অবশ্যই বিগত সালের সাথে আমাদের যে কনসেপ্ট দরকার আছে সেই কনসেপ্টগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আজকে আমাদের যে কোশ্চেনটা পড়াবো সেটা হলো তোমার এইটা, যে নিউক্লিয়াসের যে এনএমআর বর্ণালী দেওয়ার শর্ত আর এনএমআর সক্রিয় আইসোটোপের শর্ত। কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, এগুলো সব আমার নোট করা আছে, এই অধ্যায়টা অনেক ভালোভাবেই সব লেখা আছে। আচ্ছা, তারপরে এই শর্তগুলা বুঝতে হলে আমাদের যে শেষে যে আমরা প্রমাণ করব যে এইটা অ্যাক্টিভ, এইটা কেন সক্রিয়, এইটা কেন সক্রিয় নয়, তখন যে আমরা আই এর মান হাফ লিখবো বা এখানে এই যে স্পিন কেন হাফ হইলো, ঠিক আছে, এই জিনিসগুলা বোঝার জন্যই আসলে মূলত এই আমি তোমাদের বেসিকটা বুঝাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আপ ডাউন কর্ক এদের তোমার আবার চার্জ আছে, তাহলে এদের চার্জটা আসলে কি, তাহলে আমি একটু তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যালি করে দেখাই, জিনিসটা আমি তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এটা তো আমরা দেখলাম চিত্রটা, আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। ও আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলা হয় নাই যে এই যে এখানে মাঝখানে যে জিনিসগুলো দিয়ে এই কোয়ার্ক গুলো জয়েন করা থাকে, এই কোয়ার্ক গুলো জয়েন করা থাকে এদেরকে বলা হয় মূলত গ্লুয়ন। ঠিক আছে? আচ্ছা, গ্লুয়নের কোনো চার্জ নাই, মূলত আপ ডাউন এদের আবার চার্জ থাকে। তাহলে আমরা আগে প্রোটনের হিসাবটা করি। তাহলে একটা কথা মনে রাখবা যে আপ যে কোয়ার্ক আছে সেই আপ কোয়ার্কের তোমার চার্জ হবে সবসময় তোমার প্লাস 2/3, এবং ডাউন যে কোয়ার্কের আছে ডাউন কোয়ার্কের চার্জ হবে তোমার সবসময় তোমার -1/3। এটা মনে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, এখন দেখো এদেরকে যদি আমি একসাথে সবগুলাকে যোগ করি, মানে এই পুরো আপ ডাউন, তাহলে প্রোটনের ভিতরে তোমার আপ আছে কয়টা বলো তো, আমরা একটু আগে দেখে আসছিলাম না, প্রোটনের ভিতরে তোমার আপ আছে দুইটা আর ডাউন আছে একটা, তার মানে দেখো তাহলে আপ দুইটা তার মানে +2/3 +2/3, আর ডাউন আছে যেহেতু একটা তার মানে -1/3। এখন তুমি লসাগু করো, দেখো কত আসে। তাহলে 2 + 2 -1,
ইকুয়াল টু তোমার 1 আসে। তাহলে এই যে দেখো এই যে 1 আসছে, এই জন্যই মূলত আমরা বলি যে মানে এটাকে আমরা +1 বলতে পারি। এই জন্যই মূলত বলি যে আমরা প্রোটনের চার্জ হলো তোমার কি +1। এই যে এটা এটা কিন্তু অনেকেই জানেন, আমরা মুখস্থ করি যে প্রোটন +1, প্রোটন +1, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু কেন আসলে ধনাত্মক, কেন এর চার্জ প্লাস হইলো, এই যে এই কারণ এর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে, কোয়ার্কস গুলো আছে, এই কোয়ার্কসের সমষ্টি তোমার 1। ঠিক আছে, আচ্ছা, এই হলো 1 নম্বর কনসেপ্ট। এখন আমরা দেখি নিউট্রন কেন জিরো হয়। ঠিক আছে, তাহলে আমি একটু নিউট্রন নেই, তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন, এটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে এগুলো কোথায় থাকে? প্রোটন নিউট্রন থাকে আমাদের নিউক্লিয়াসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে নিউট্রনের ক্ষেত্রে আমরা আবার একটু ছবিটা দেখে আসি। নিউট্রনের ক্ষেত্রে দেখো ডাউন কর্ক থাকে 2টা আর আপ কর্ক থাকে 1টা। তাহলে এখানে আমরা ডাউন কর্ক 2টা লিখবো। তাহলে এখানে তোমার আপ থাকে 1টা 2/3 আর ডাউন থাকে 2টা, তাহলে 1/3 1/3। এখন তুমি হিসাব করো, দেখো 3, এখানে আছে 2 -1 -1, এখানে আছে তোমার 1 -1/3, 0/3, তার মানে এখানে আলটিমেটলি 0। তাহলে এই হলো এই 0 হওয়ার, দেখো এদের সমষ্টি কিন্তু 0 হয়েছে, মানে এই যে আপ এবং ডাউনের কর্ক মানে এদের চার্জগুলো যদি আমরা সমষ্টি বা যোগ করি, তাহলে দেখবা যে এই যে যে ভ্যালুটা আসবে এইটাই মূলত ওদের আলটিমেট চার্জ। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউটনের ভিতরে যে তোমার এই যে চার্জ 0 হয়, নিউটনের চার্জ 0 হওয়ার কারণ হলো নিউট্রন 0 না, এর ভিতরেও চার্জ থাকে। এর কারণ হলো এর ভিতরে যে কণাগুলো আছে, চার্জিত কণাগুলো আছে, এদের চার্জের যোগফল 0 হয়। তাহলে চার্জের যোগফল 0 হইলে এদের আলটিমেটলি আর কোনো চার্জ থাকে না। যেমন আমরা পরমাণুর ক্ষেত্রে দেখি, ধরো পরমাণু থেকে তুমি একটা ইলেকট্রন সরাই নিলে বা একটা ইলেকট্রন তার ভিতরে প্রবেশ করাইলে দেখি আমরা বিভিন্ন চার্জিত কণায় পরিণত হয়, কেউ প্লাস কেউ মাইনাস। ঠিক আছে, তাহলে এভাবে এদের যদি না সরাই নি, ওরা ওদের ইলেকট্রন নিয়ে যদি ভালো থাকে, তাহলে দেখবো যে ওদের কোনো চার্জ নাই, নিউট্রাল। তাহলে ধরো আমি সোডিয়াম নিছি, তাহলে সোডিয়ামের ধরো তার 11টা তোমার ইলেকট্রন আছে, এখন এর থেকে একটা নিয়ে গেলে তখন তার মাথার উপর একটা চার্জ চলে আসে, মানে তার ইলেকট্রনের ঘাটতি বোঝানোর জন্য তার মাথায় চার্জ আসে, মানে Na+। কিন্তু যখন 11টাই থাকে তখন তখন কিন্তু সোডিয়াম আলটিমেটলি নিউট্রাল থাকে। মানে নিউট্রাল থাকা মানে এই নয় যে সোডিয়ামের কোনো চার্জিত কণা নাই সোডিয়ামে, তাহলে সোডিয়ামের ভিতরে চার্জিত কণা আছে, কিন্তু সবাই সমানভাবে তোমার একসাথে আবদ্ধ আছে এবং এদের সবার চার্জের সমষ্টি তোমার 0। ঠিক আছে, এই হলো মূলত এই যে চার্জের কাহিনী। এখন আমরা দেখি যে কেন আসলে এদের স্পিন গুলা তোমার এরকম হয়, যে একটা স্পিন তোমার হাফ, একটা স্পিন তোমার এই যে 1/2 2/3। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কেন হয়? এই নিষ্ক্রিয় কে আছে, নিষ্ক্রিয় একটা উদাহরণ দেখি আগে। এখানে কার্বন 12, আচ্ছা কার্বন 12 উদাহরণটা আমরা দেখি। কার্বন 12তে আমরা একটু দেখি আগে, কার্বন 12/6 আমি একটু এখানে এঁকে দিই, তাহলে দেখো 12/6, তাহলে এখানে তার প্রোটন হলো তার কত, এখানে 6, এবং নিউট্রনও তার কত, এখানে 6। এটা কিভাবে বের করলাম? কারণ এই যে ভর সংখ্যা থেকে আমি এটাকে বিয়োগ করছি, তার মানে নিউট্রন সংখ্যা, আর এটা হলো প্রোটন সংখ্যা 6। আচ্ছা, যাই হোক, এখন আমরা এদের স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমার কেন আসলে 0 হয়। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝাচ্ছি। ধরো আমার কাছে এইটা হলো নিউক্লিয়াস একটা, ধরো এই যে কার্বনের একটা নিউক্লিয়াস কার্বন 12 আমি ধরলাম 6। তাহলে কার্বন 12 নিউক্লিয়াসের ধরো এক সাইডে আছে আমাদের প্রোটন, আর এক সাইডে আছে তোমার ধরো নিউট্রন। আর প্রোটন নিউট্রন যেহেতু একই সাথে থাকে আমরা জানি, এবং আমরা অলরেডি দেখলাম যে প্রোটনেরও তোমার চার্জ থাকে এবং নিউট্রনের চার্জ থাকে না, কিন্তু এর ভিতরে চার্জিত কণাগুলোর যোগফল তোমার 0 হয় এই কারণে। এখন দেখো এর ভিতরে তাহলে তোমার দুই ধরনের, তোমার প্রোটন যেহেতু প্লাস, তার মানে এর দুই ধরনের তোমার চার্জিত কণা থাকতে পারে। একটা থাকতে পারে তোমার প্লাস হাফ, আর একটা থাকতে পারে মাইনাস হাফ, এরকম করে কণাগুলো থাকতে পারে, কারণ এদেরও যেহেতু চার্জিত কণা, এরাও তোমার একটা অক্ষের দিকে এরকম করে ঘুরবে, যেটা আমি আগের দিন বলছিলাম, একটা ধরো ঘড়ির কাঁটার দিকে আর একটা ধরো ঘড়ির কাঁটার বিপরীতে, এরকম করে এরা ম্যাগনেটিক ফিল্ডের একটা দিক বরাবর থাকবে আর একটা উল্টো বরাবর থাকবে, একটা ধরো NS আর একটা থাকবে ধরো SN, এভাবে করে প্লাস হাফ মাইনাস হাফ এদের মানগুলো হবে। তাহলে এদের যে প্রোটনগুলো আছে, তাহলে এখানে টোটাল তোমার 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে আমরা দেখলাম। তাহলে আমি এরকম 6টা প্রোটন আঁকি, এখানে ধরো 3টা, এই 3টা ধরো প্রোটন, আর এখানে ধরো 3টা এবং 3টা ধরো এখানে নিউট্রন। এখন দেখো,
তাহলে এখানে ধরো একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, আবার এখানে ধরো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এরকম করে করে হলো কি তোমার এদের যে তোমার পুরো চার্জের সমষ্টিটা মানে এরা একে অপরকে মাইনাস করে এরা সবাই জিরো হয়ে গেছে। মানে এদের স্পিন কোয়ান্টাম কোনো এক্সট্রা কোনো সংখ্যা নাই, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই জন্য আই ইকুয়াল টু আমরা লিখবো জিরো। তাহলে আমরা যে আগে ছকটা দেখলাম এই ছকটা হলো মূলত এইটা মনে রাখার শর্টকাট টেকনিক, যে এই জোর জোর হলেই এটা জিরো হবে। কিন্তু আসলে জিরো কেন হইলো সেইটা হলো এখানের এই যে কনসেপ্ট। এখন আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই, যে অন্য কোনো যদি আমরা নিয়ে করি, যেমন দেখি আমাদের বিজোড় আছে কে, সেরকম একটা নিয়ে দেখি, কার্বন 13 নিয়ে করি। তাহলে এটা আমরা কার্বন 12 নিয়ে করছি, আর কার্বন 13 দেখো কোথায় আছে, এই যে কার্বন 13 দেখো এর স্পিন সংখ্যা কি এই তোমার হাফ বা 3 এই তিনজনের মধ্যে যে কোনো একটা হবে। এখন কেন হাফ হবে, কেন 3/2 হবে, কেন 5/2 হবে, এইটা আমাদের বের করতে হবে। আর যেহেতু আমরা জানি এর প্রোটন সংখ্যাও জোর, এর নিউট্রন সংখ্যাও বিজোড়, কেন জোর হলো আমি আবার লিখতেছি এখানে। তাহলে এই হলো, এইগুলো হলো বেসিক জিনিস। তাহলে এটা কার্বন 13 আইসোটোপ। তাহলে কার্বনের তো বিভিন্ন আইসোটোপ থাকে 12 13, 13টা তোমার সক্রিয় আর 12টা তোমার নিষ্ক্রিয়। তাহলে এটা ইনঅ্যাক্টিভ কেন, কারণ এটার স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা পাইলাম জিরো, এই জন্য। আচ্ছা, এখন এইটা কেন অ্যাক্টিভ হবে এইটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। তাহলে এর ভিতরে প্রোটন নিউট্রন কয়টা আছে আগে আমরা একটু বের করি। এখানে তোমার প্রোটন আছে 6টা আর নিউট্রন আছে 7টা আছে। ঠিক আছে, নিউট্রন মানে 13 মাইনাস 6 ইকুয়াল টু 7, এগুলো তোমরা সবাই জানো। এখন আমি আবার একটা এরকম কাল্পনিক একটা নিউক্লিয়াস আঁকি। নিউক্লিয়াসকে আমি ভাগ করে দেখালাম যে এক সাইডে আছে প্রোটন, এক সাইডে আছে নিউট্রন। তাহলে এখানে প্রোটন আছে টোটাল কয়টা, 6টা। তাহলে 6টা আমি লিখি, একটা প্লাস হাফ ধরি, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। টোটাল এখানে 6টা আছে। তাহলে 6টা একে অপরের তোমার একে অপরকে বাতিল করে দেয়, মানে প্লাস মাইনাস এরকম করে বাতিল হয়ে যায়। তাহলে তোমার মূলত এদের আলটিমেট এখানে কোনো স্পিন থাকে না, মানে এখানে আলটিমেটলি আমরা এখানে ধরবো স্পিন সংখ্যা নাই। কিন্তু এর পরবর্তীতে যে নিউট্রন আছে দেখো, নিউট্রনের আছে কয়টা, 7টা। তার মানে একটা দুইটা প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, তারপর একটা কিন্তু এখানে বিজোড় অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে এরা দেখো সবাই জোর জোর আছে, সবাই জোর 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 জোর, মানে সবারই স্পিন জোর আছে, কিন্তু একটা স্পিন এখানে বিজোড় অবস্থায় রয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই একটা স্পিনকেই আমরা ধরবো যে প্লাস হাফ। কার্বন 13 দেখো এখানে শকের ভিতরে আছে, তাহলে এর স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে তোমার 1/2। ঠিক আছে, কারণ এর ভিতরে তোমার দেখো এই যে একটা তোমার এখানে বিজোড় থেকে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে যদি তুমি প্রত্যেকটার এরকম করে বের করো তাহলে দেখবা যে এরকম করে জিনিসগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, আসলে এই যে এনএমআর অ্যাক্টিভ এনএমআর ইনঅ্যাক্টিভ এগুলো বের করার জন্য আমাদের আগে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। অনেকের কাছে আবার এইটা ঝামেলা হয়, হাফ অনেকেই বুঝতে পারে যে এখানে বিজোড় বিজোড় একটা, তার মানে আমি একটা বসাই দিই। ঠিক আছে, তাহলে ঝামেলা নেই। আচ্ছা, এখন অনেক সময় যে ওয়ান কিভাবে হলো, তাহলে এই যে 3/2, 3/2 আসবে কিভাবে, 3/2 তুমি এভাবে করবা। এভাবে করার পর দেখবা যে এর ভিতরে নিউট্রন আছে কয়টা, প্রোটন আছে কয়টা, তারপর দেখবা যে এখানে বিজোড় কয়টা থাকে। ধরো আমি আর একটা দেখাই, তুমি যেটা দেখলাম, আর এখানে 8, এখানে প্রোটন আছে তোমার 8টা এবং নিউট্রন আছে তোমার কয়টা, নিউট্রন আছে তোমার 9টা। ঠিক আছে, তাহলে আবার আমি একটা কাল্পনিক ফিল্ড আঁকি, যে ধরলাম এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধরো প্রোটন এবং নিউট্রনকে আমি এখানে 8টা দিলাম। তাহলে ধরো 4 আর 4 এটা জোড়া জোড়াই আছে, তাহলে এরা জোড়া আছে, সমস্যা নাই। তাহলে এখানে দেখো এখানে আবার দেখানো, তাহলে 3 4 8 আর একটা তোমার এক্সট্রা থেকে যাবে এই। তাহলে সবাই এখানে জোরবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একটা এখানে ফ্র্যাকশন আকারে থেকে যাচ্ছে, এই যে প্লাস হাফ, মানে তার আই ইকুয়াল টু তার হবে তোমার হাফ। এভাবে করে তুমি আই এর মানগুলো তুমি বের করতে পারো খুব সহজে, এরকম একটা ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি এগুলো বের করতে পারো। এখন অনেক ক্ষেত্রে আবার অন হয়, এখন অন কিভাবে হয়, অন কাটটা হয় আমরা একটু দেখে আসি। অন হয় ধরো এখানে ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনেরটা আমি দেখাই, নাইট্রোজেন সবগুলো এরকম অন হবে দেখবা করলে। তাহলে নাইট্রোজেনের দেখো নিউট্রন এবং প্রোটন দুইজনেই বিজোড়, এবং তোমার শুধুমাত্র পারমাণবিক সংখ্যাটা জোড় থাকে। নাইট্রোজেন 14 আর 7, তাহলে এখানে তোমার প্রোটন থাকে কয়টা, 7টা, আর নিউট্রন থাকেও 7টা। তাহলে আমরা যদি একটা নিউক্লিয়াস আঁকি এবং এখানে দেখো জোড়া জোড়া আমরা দেই প্লাস আর মাইনাস আপ, 4 6 আর একটা এখানে থেকে যায়, তারপরে এখানে 2 4 6 একটা এখানে থেকে যায়। তাহলে এই যে দেখো টোটাল এখানে প্রোটন 7টা, টোটাল এখানে আমি নিউট্রন দিলাম
7টা। একটা কিন্তু এখানে প্লাস হাফ তার রয়ে যাচ্ছে, আর এখানেও একটা কিন্তু তার প্লাস হাফ রয়ে যাচ্ছে। তাহলে এই যে প্লাস হাফ যোগ তাহলে হবে তোমার 1 প্লাস হাফ টোটাল করো, তাহলে 2/2 এখানে মান হবে তোমার 1। ঠিক আছে, এই তাহলে এভাবে করে আমরা এই যে তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা তার কত হবে, এই যে 1 হবে। যদি শর্ত বলে তখন আমাদের কিভাবে লিখতে হবে, যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান শূন্যের চেয়ে বড় হতে হবে। মানে এখানে দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এই যে শূন্য ছাড়া বাকি যারা আছে এগুলো হতে হবে। মানে এখানে 0.5 বা এখানে ফ্র্যাকশন বা 1, ঠিক আছে, সবাই এখানে দেখবা যে শূন্যের থেকে বড়। তাহলে 1 নম্বর শর্তটা আমরা বুঝলাম যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান শূন্যের থেকে বড় হবে, মানে I ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, নিউক্লিয়াসের ভর সংখ্যা জোড় হলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার মান বিজোড় হতে হবে। এই কথাগুলো এখন তোমরা বুঝবা, কারণ আমি যে ছকটা দিয়েছিলাম এই ছকটা আমি এই লাইভ ক্লাসের কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দেবো পিকচারটা। তাহলে এই যে দেখো আমি যে ছকটা দিয়েছিলাম এই ছক থেকে কিন্তু এখন এই কথাগুলো খুব ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের ভর সংখ্যা যদি জোড় হয় প্রোটন এবং নিউট্রন সংখ্যার মান বিজোড় হতে হবে। তাহলে ভর সংখ্যা দেখো আমি আমার ছক থেকে দেখাই, ভর সংখ্যা যদি জোড় হয় নিউট্রন এবং প্রোটনের সংখ্যা বিজোড় হতে হবে, এই হলো এই শর্তটা এখানে বলছে। ঠিক আছে, এই দেখো তাহলে এখন বইয়ের সাথে আমাদের কথা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে খাতায় তুমি ওই ছকটা আঁকলে ওই ছক দেখে দেখেই তুমি এই জিনিসগুলা, আর এদের ক্ষেত্রে I ইকুয়াল টু মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা 1 হয়। এটা আমরা একটু আগে করে দেখলাম যে কেন এটা 1 হয়, কারণ যে প্রোটন নিউট্রন সংখ্যা বিজোড় থাকলে ওদের যে স্পিন সমতা করার জন্য, যে সবাই তোমার স্পিন স্পিন ধরো প্লাস হাফ মাইনাস হাফ সবাই তোমার এরকম জোর বেঁধে যায়, কিন্তু একজন থেকে যায় বা দুইজন থেকে যায় এরকম এরা বিজোড় অবস্থা এক্সট্রা থেকে যায়। তাহলে যারা থেকে যায় এই যে তাদের যে মানের সমষ্টি সেইটাই হলো মূলত ওর স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে ভর সংখ্যা হলো বিজোড় হলে এক্ষেত্রে নিউটন প্রোটনের মান জোড় বা বিজোড় হতে পারে, যেটা আমাদের এইখান থেকে আমরা বলতে পারি যে ভর সংখ্যা যদি বিজোড় হয়, দেখো ভর সংখ্যা যদি বিজোড় হয় তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা তোমার চাইলে জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে, জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে। এই কথাটাই জাস্ট এখানে তারা বলছে। এটা অনেকেই বুঝতে পারে না, কারণ বইয়ের ছকটায় তারা নিউট্রন সংখ্যা ইনক্লুড না করেই তারা আর কি এই জিনিসটা করছে। এবং এইটা বের করতে হলে তোমার আমরা একটু আগে দেখলাম এই যে এটা বের করতে হলে আমাদের মেইন যে জিনিস লাগে সে জিনিস হলো প্রোটন আর নিউট্রন। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ডের কথা বা কেন এটা ঘুরলে এটা আমরা গত ক্লাস বলেছি। তোমরা গত ক্লাস কেউ যদি না পাও ওটাও ফ্রি ছিল, আমাদের পেজে দেওয়া আছে, ওখানে দেখবা, এবং আমি এটা কিছুদিন পরে ইউটিউবে আপলোড করে দিব। আচ্ছা, তারপর দেখো ভর সংখ্যা বিজোড় হলে এক্ষেত্রে তোমরা পড়লাম এক্ষেত্রে তোমার হাফ বা 3/2 বা 5/2 এরকম হতে পারে। আচ্ছা, তারপর দেখো অর্থাৎ I ইজ গ্রেটার দ্যান 0 বা I নট ইকুয়াল 0 হলেই নিউক্লিয়াসটা কি হবে, এনএমআর সক্রিয় হবে। মানে 0 থেকে বড় কিন্তু 0 সমান না হলেই তোমার নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়, কিন্তু 0 হলে তোমার ওইটা এনএমআর সক্রিয় হবে না। এইটা মনে রাখবা, খুব সহজে এখানে নোট করা আছে। তাহলে তোমরা জাস্ট এখানে কি করবা, ছকটাকে মডিফাই করে তুমি একটু চাইলে এখানে নিউট্রন সংখ্যাটাও অ্যাড করে দিবা, এই হলো তোমাদের কাজ। এই যে তাহলে এখানে নিউট্রন সংখ্যা অ্যাড করে দিলে তোমাকে উপরের ব্যাখ্যাগুলো লিখতে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, এখন আমি তোমাদের পরীক্ষায় আরো যে টাইপের কোশ্চেন আছে সেইটা দেখাচ্ছি। দেখো এখানে 1H বা 13 কার্বন এখানে আইসোটোপ দেখানো আছে, হাইড্রোজেনে 1 আইসোটোপ এবং এটা 13 নম্বর মানে ভর সংখ্যা 13 আর কি। নিউক্লিয়াস এনএমআর সক্রিয় কেন, এটা 2019 সালে পরীক্ষা আসছে, এবং এই দুইটা ছাড়াও তোমাদের পরীক্ষা যে কোনো একটা দিয়ে আসতে পারে, কিন্তু এই দুইটা বেশি আসে, মানে কার্বনের আইসোটোপ দিয়ে পরীক্ষায় বেশি আসে, হাইড্রোজেন আর কার্বন এই দুইটা দিয়ে। আচ্ছা, বড়গুলা সচরাচর দেয় না। আচ্ছা, তারপরে তোমাদের যে শিখাইলাম তোমরা ওভাবে এখন বের করো। তাহলে দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা তাহলে এখানে 1, তাহলে এখানে মাথার উপরে ভর দেওয়াই থাকে, এটা তোমার বিজোড়, এবং এর পারমাণবিক সংখ্যা 1, এটা তো হাইড্রোজেন 1 নম্বরে আছে তার মানে 0, এবং এর নিউট্রন সংখ্যাও তুমি লিখবা সাথে অ্যাড করবা যে, এবং নিউট্রন সংখ্যাও এর কত, নিউট্রন তো আছে, এটা তো নিউট্রন নাই 110, এটা 0। আচ্ছা, তাহলে দুইটা আছে, তাহলে এর স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে, তোমার হাফ হবে। এর কারণ কি, তোমার এই যে দেখো হাইড্রোজেনের তোমার একটাই শুধুমাত্র, আমি যদি আবারও আমার প্রসেস আঁকি, ধরো এখানে এক সাইডে প্রোটন এক সাইডে নিউট্রন, তাহলে ধরো হাইড্রোজেনের শুধুমাত্র তার প্রোটন আছে শুধুমাত্র একটা, নিউট্রন তার এখানে নাই। ঠিক আছে, তার মানে তার এখানে চার্জ, এখানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যা শুধু হাফ হবে। ঠিক আছে, এই এই জন্যই গতদিন কে যেন ক্লাসে কোশ্চেন করছিল ভাই হাইড্রোজেন হাফ কেন, তাহলে এই যে মূলত এই কারণেই মূলত হাইড্রোজেন স্পিন কোয়ান্টাম শুধু হাফই হতে পারে, মানে এই আইসোটোপের জন্য শুধুমাত্র। ঠিক আছে, আচ্ছা এনএমআর তাহলে অ্যাক্টিভ, তাহলে যেহেতু হাফ মানে কি, হাফ মানে 0.5 মানে 0 থেকে বড়, তার মানে এটা এনএমআর অ্যাক্টিভ।
তারপর দেখো কার্বন 13 এর ক্ষেত্রে ভর সংখ্যা 13 বিজোড়, পারমাণবিক সংখ্যা 12 জোড়, সাথে তুমি নিউট্রনটাও অ্যাড করবা। নিউট্রনটা অ্যাড করলে তোমার কত হবে? নিউট্রন তার এখানে পারমাণবিক সংখ্যা কত এখানে কার্বনের? আচ্ছা এখানে ভুল আছে মনে হয়, একটু দাঁড়াও দাঁড়াও, এখানে 6 হবে, ঠিক আছে, একটু সংশোধন করে নিবা, এখানে 6 হবে। আর নিউট্রনটা তোমরা সাথে অ্যাড করবে, আমি তো যেটা বললাম নিউট্রন অ্যাড করবে, নিউট্রন বলবা যে 7টা। তাহলে আগে ভর বলবা, ভর 13, ভর তো দেখাই যাচ্ছে 13। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তার 6, এখানে ভুল ছিল একটু। আর এখানে তার নিউট্রন সংখ্যা হবে 7। তার মানে এখানে তার ভর সংখ্যা বিজোড় এবং নিউট্রন সংখ্যা জোড়, এবং প্রোটন সংখ্যা জোড় এবং নিউট্রন সংখ্যা বিজোড়। মানে প্রোটন নিউট্রন যদি কোনো জোড় বিজোড় যে কোনো একটা টার্ম থাকে, শুধু জোর জোর যদি না থাকে, দেখো জোর জোর শুধু যদি না থাকে, জোর জোর হলে সেক্ষেত্রে 0 হবে প্রোটন নিউট্রনের ক্ষেত্রে, প্রোটন নিউট্রন। আর অন্য যে ফ্র্যাকশনগুলো আছে, যে নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, এগুলো যদি বিজোড় জোর, জোর বিজোড় বা বিজোড় বিজোড় যে কোনো একটা হলেই হলো। এই যে দেখো, শুধুমাত্র শুধুমাত্র জোর জোরের ক্ষেত্রে, প্রোটন প্রোটন জোর জোরের ক্ষেত্রে শুধুমাত্র 0, আর বাকি যদি জোর বিজোড়, বিজোড় জোর, বিজোড় বিজোড় যাই থাকুক না কেন, এই মানগুলো তোমার ফ্র্যাকশন, ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা হবে যখন বিজোড় বিজোড় হবে, এবং এরা সবাই অ্যাক্টিভ। আর 0 হলে শুধুমাত্র ইনঅ্যাক্টিভ। শুধু এই এটুক জাস্ট মনে রাখো, তাহলেই হবে যে কখন ইনঅ্যাক্টিভ আর কখন অ্যাক্টিভ। এই তাহলে জোর জোর হলে নিষ্ক্রিয়, আর বাকি যতগুলো টার্ম আছে সবগুলাই তারা অ্যাক্টিভ হবে। তাহলে এখানে কোয়ান্টাম সংখ্যাটা এখানে লেখা নাই, তুমি এখানে লিখে নেবে। একটু আগে আমরা এই জিনিসটা বের করলাম, তাহলে আমরা দেখি, একটু করে দেখি, তাহলে তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, তাহলে এইভাবে আঁকলে আর কি ভালোভাবে বোঝা যায়, এই জন্য তোমাদের এইভাবে আঁকে দেখাচ্ছি আর কি আমি। তাহলে নিউট্রন এখানে 7টা, তাহলে নিউট্রন 7টা লেখো, জোর জোর দিয়ে আমি 2 4 6, তাহলে একটা এক্সট্রা থেকে যায়, তার মানে এখানে একটা হাফ আছে। আর এখানে তোমার এরা 6 মানে জোর, তাহলে জোর সবাই এখানে তোমার জোরবদ্ধ আকার আছে, স্পিন, ঠিক আছে। তার মানে এখানে কোনো এক্সট্রা কোনো তার এখানে চার্জ নেই, ঠিক আছে। তাহলে এখানে এটা হাফ, তাহলে এর এখানে হবে হাফ। স্পিন কোয়ান্টামের মান ওই যে তোমার ঋণাত্মক হতে পারে না, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, যে হাফ, দেখবা যে প্রত্যেকটাই দেখবে তোমার হাফ, 3/2, 5/2, ঠিক আছে, সবগুলোই প্লাস মান আছে। এইটা তো অ্যাক্টিভ আমরা দেখলাম, আচ্ছা সক্রিয়, আর এইটা তোমার সক্রিয় নয়। আর সক্রিয় নয় কেন সেটা তো আমরা বুঝলামই, যে এর তোমার প্রোটনও আছে 6টা, নিউট্রন আছে 6টা, তার মানে সবাই এখানে জোর জোর আকারে আছে, সবাই এখানে জোরবদ্ধ আছে, তার মানে তার এখানে কোনো স্পিডে কোয়ান্টাম সংখ্যা নেই, মানে আই ইকুয়াল টু তার এখানে 0 হবে। তাহলে এভাবে খুব সিম্পলি তোমার যদি পরীক্ষা আসে, তুমি প্রোটনের সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা উল্লেখ করে তারপর তুমি বলবা যে এটা এনএমআর সক্রিয় নয়, এটা এনএমআর সক্রিয়, এরকম করে বলে দিবা। এখন কোশ্চেনটা যদি একটু বড় আসে বা 1-2 মার্কের বেশি আসে, তখন তুমি এই শর্তগুলোও সাথে অ্যাড করবা। এই যে এখানে শর্তগুলো আমি লিখে দিচ্ছি, এই শর্তগুলো অ্যাড করবো, তাহলেই হয়ে যাবে।